তুই কেমন চালাক, হুদায় মরতে আসছিস না এখানে? সোহান আবার গুলি করে, কিন্তু ভাগ্য ভালো আমি একটা মজবুত পিলারের পেছনে লুকিয়ে আছি, না হলে গুলি খেয়ে ঠুলি উড়ে যাইতো। কিরে রুবের বয়, এভাবে লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে সামনে আয়। না না, কিছু একটা করতে হবে, না হলে শেষ। হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মোবাইলটা বের করে নিলাম। আপনারা আবার মনে করেন না দাঁড়া যে গুলি অর্ডার করব, অন্য কিছু মাথায় আসছে আমার। মোবাইল বের করে আমিও পুলিশের সাইরেনা চালু করে দিলাম। এই পালা এখান থেকে, পুলিশ! বস, এই দুইটাকে কি করব? আরে বেটা রাখ তো, এই দুইটার আগে নিজের পাঁচ, পরে এইগুলোকে ধরতে পারবে। এই সুযোগে আমিও লুকিয়ে লুকিয়ে জায়গা পরিবর্তন করতে করতে বেরে ডিরেক্ট সোহানের কাছে চলে যাই। আমি পিছন দিয়ে যাই বলে সোহান দেখতে পারিনি আমাকে। আমি ডিরেক্ট সোহানের হাত ধরে দিই মোচড়, আর তার হাত থেকে গানটা নিয়ে নিই। প্রথম কথা, পরিস্থিতি যদি বিগড়েও যায় তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, কারণ শান্ত থাকলে মাথা ভালো করেই কাজ করে। দ্বিতীয়, পুলিশ আসেনি, সেটা তো মোবাইলে রিংটোন চালাইছিলাম, আসলে একটু মজা করতে চাইছে আর কি। সোহানের হাত মোচড় দিয়ে পেছন থেকে ধরে আছি। কিরে, কি যেন বলতেছিলি? আমার সাহস নাই? আর বেটা, গান যার থাকে সেই সাহসী, তবে বুদ্ধি যার থাকে ও সময় মতো কাজে লাগায় তাকে বলে লেজেন্ড। আমার হাতে গুলি, তাই আমি সোহানকে ছেড়ে দিয়ে সোহানের একটা লোক বাকি ছিল তাকেও শেষ করে দিলাম। এবার আমি আর সোহান বাকি, সাথে তো ওই দুইটা আছেই। হাড্ডাহাড্ডি লড়বি নাকি? এই চান্সটাই তো চাই আমি। আমি গান অন্যদিকে ছুঁড়ে ফেলে দিই, আর সাথে সাথে সোহান আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। একে অপরকে কিলকুশি দিতে লাগলাম, কেউ কারো থেকে কম না। আমাদের লড়াইটা মনে হইতেছে দুইটা হিংস্র পশু লড়তেছে। সোহান আমাকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়, আর আমার কাছে আসতে নিলেই আমি সুযোগ বুঝে সরে যাই আর তাকে দিই সেই লেভেলের একটা লাথি। এবার সোহানকে খুব খারাপভাবে আঘাত করতে লাগি, আর আমার আঘাতে সোহানের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগে, আর আমি আবার তার হাতে মোচড় দিয়ে দিই। আহ কেমন লাগে রে? আজকে আর তোকে জিন্দা ফিরতে দিব না, এখানে আজকে শেষ করব বলে আমি ছুরি নিয়ে সোহানকে অনেক খারাপভাবে আঘাত করতে লাগি। কারণ এখন আমি একটা নরপশু হয়ে গেছি। আমি নিজেও জানি না আমি কি করতেছি, কারণ আমার রাগ উঠলে আমি আর নিজের মধ্যে থাকি না। সোহানকে অনেক আঘাত করার কারণে সে শেষ। শালা আমাকে মারতে আসছিল, এবার নিজেই নিজের মরণের কারণ হলো। শুধু সে না, তমালকেও মরতে হবে। আমি গিয়ে নিলয় ও তানবীরকে খুলে দিই, আর সাথে সাথে নিলয় ও তানবীর আমাকে শান্ত করতে ব্যস্ত। আমাকে নিয়ে তারা চলে যেতে লাগে। নিলয়, ওই কোনায় আমার পিস্তল আছে, সেগুলো নিয়ে আয়। জি ভাই। তারপর নিলয় পিস্তলগুলো আনে, আর তানবীর একটা কাজ করে, আমি যে পিস্তলটা ধরি সেটা ভালো করে মুছে দেয় ও সোহানের মৃতদেহের হাতে তুলে দেয়। তারপর আমরা চলে আসি সেখান থেকে। আমাকে আমাদের আড্ডায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে আমাকে শান্ত করতে ব্যস্ত আমার গ্যাং মেম্বারগুলো। আমি সেখানে রাত পর্যন্ত থাকি। রাতের 8টার দিকে তানবীর, চল না, রেডবুল খাবো। ওকে চল। তারপর আমরা বাইরে গেলাম, আর তানবীর দোকান থেকে 2টা রেডবুল নিয়ে আসে, আমাকে একটা দেয়, আর আমি সেটা খুলে খেতে লাগি। শালা, এ প্রথম দেখলাম এত বড় একজন গ্যাংস্টার হয়ে রেড বুট খাচ্ছিস। গ্যাংস্টাররা তো মদ, গাঞ্জা, তারপরে ড্রাগস, মানে এই টাইপের জিনিস খায়, আর তুই কি না? আমার এটা প্লাস চা সিগারেটই ভালো লাগে, কারণ আমি একটু ভদ্র টাইপের গ্যাংস্টার। কেমন ভদ্রতা তো দেখলাম ওই আমি। ভাইরে ভাই, কিভাবে তুই সোয়ানকে মারলি? দেখে গায়ের পশম দাঁড়িয়ে গেছে ভাই। কিছু করার নাই, রাগ উল্টে নিজে নিজের মধ্যে থাকে না, তখন আমার মধ্যে একটা নরপশু চলে আসে। আমার রেডবুল খাওয়া শেষ, এখন রেডবুলের খালি ক্যান আমার হাতে। আমি সেটা রাস্তায় ফেলে ফুটবল খেলতে লাগি। শালা, একা একা খেলছিস, আমাকেও পাস দে। আমি আর তানভীর আমার খালি ক্যান দিয়ে রাস্তায় ফুটবল খেলতেছি, সাথে তানভীর তার রেডবুল আমার সাথে শেয়ার করতেছে। আমরা দুজনে খাচ্ছি আর খেলতেছি। হঠাৎই শরীরে জোশ চলে আসে, আর আমিও ক্যানটাকে পা দিয়ে অনেক জোরে একটা লাথি দিলাম, আর সেটা সোজা গিয়ে একটা মেয়ের গায়ে লাগে। নাউজুবিল্লাহ। শালা, কি করলি তুই? কোন জানোয়ারের বাচ্চা এটা আমার গায়ে ছুঁড়ে মারে? মেয়েটা আমাদের দুজনকে দেখে আমাদের কাছে এগিয়ে আসতে লাগে। দোস্ত, তুই মেয়ে সামলা, আমি গেলাম। বলেই দিল দৌড়। এই শালার দ্বারা বলতেছি, যখন আমি দৌড়াতে যাব তখনই পিছন থেকে আমার শার্টের কলার ধরে ফেলে। কই পালাচ্ছিস বেটা লম্পট? তুই নিশ্চয়ই আমার গায়ে এই ক্যানটা ছুঁড়ে মারছিস। বিশেষ করেন এটা একটা অ্যাক্সিডেন্ট, মানে আমি আর আমার বন্ধু ক্যানটা নিয়ে খেলতেছিলাম, আর সেটাকে কিক দেই আর আপনার গায়ে গিয়ে লাগে। সরি, মাফ করে দেন আপু। এই ছেলে, আমার দিকে তাকা আগে।
আমি মেয়েটার দিকে তাকালাম আর তো হয়ে আছি। মেয়েটাকে দেখতে পুরাই পরীর মতো, হরিণের মতো চোখ, ওপরে একটা গোল চশমা, চোখের নিচে তিল, গোলাপি ঠোঁট আর তার নিচে একটা ছোট্ট তিল, চেহারাটা মায়ে ভরা। আমি তো মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে আছি। এই বেয়াদব ছেলে, এভাবে কি দেখছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আপু, মাফ করে দেন, আর জীবনে এমন হবে না। তুই দাঁড়া, আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তোকে সায়স্তা করি। দিয়ে দিল না প্রেমের আগে ছেঁকা। মায়ের বয়ফ্রেন্ড আছে? আল্লাহ, ওঠাও না। আজ পর্যন্ত একটাও দিল না। আজ মেয়েটাকে দেখে কুসকুস হয়েছে, কিন্তু এর মধ্যেই তুমি আমার অনুভূতিটাকে দাফন করে দিলা। আল্লাহ, সবার জন্য দিছো, আমার লাই দেও নাই কেন? আপু, আপু মোবাইলটা রাখেন, আমি সরি বললাম তো। তুই জানিস তুই কার গায়ে ক্যান মারছিস? তুই এলাকার বড় মাস্তান রেবেল বয়ের একমাত্র গার্লফ্রেন্ডের গায়ে ক্যানটা মারছিস। 1 মিনিট, হোয়াট? রেবেল বয়ের জেব মানে? কি রে ভাই, এটা কি বললো মেয়েটা? শুনে তা বলবো না গেলাম। কিরে, কার ভাবনা চিন্তায় হারালি তুই? সাহস তো কম না তোর। দাঁড়া, দেখাচ্ছি তোকে। তুই আর মানুষ পেলি না, আমার গায়ে ক্যানটা মারতে হলো তোকে। তুই জানিস আমার বয়ফ্রেন্ড আমার গায়ে একটাও টুকাও লাগতে দেয় না, আর তুই? মাইরালা, আমার যে পার আমি জানি না। বাহ দুনিয়া, বাহ কে কার ডালা তুনে। বাহ, ভালোই তো হিন্দি পারি আমি। আবু, আপনি কি রেবেল বয়কে দেখেছেন? কি বলতে চাস তুই? আমার বয়ফ্রেন্ড আর আমি তাকে দেখবো না মানে? আর একটু আগেই তো ওর সাথে কফি খেয়ে আসলাম আমি। বিশেষ করেন রাসেল ভাই, ইচ্ছে করতেছে মেয়েটাকে ইচ্ছে মতো থাপ্পড় দেই। মিথ্যা কথার একটা লিমিট থাকে ভাই। এত তো মিথ্যা কথা প্রোম্যাক্স বলতেছে নাকি আমার যমজ ভাই জন্মাইছে। শালার কি জিনিস রে এটা। আপর জীবন এমন করবো না, আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, এক সপ্তাহে মাফ করতে পারি। আমাকে আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়াই, তাহলেই মাফ করব। জি চলেন। আমি মেয়েটার সাথে হাঁটতে লাগলাম। রাতের বেলা একটা সুন্দরী মেয়ের সাথে নিচু রাস্তায় হাঁটতেছি। অনেক ভালোই লাগতেছে, কিন্তু দেখলাম মেয়েটা একটু সংকোচ বোধ করতেছে। কি হলো আপু, ভয় লাগতেছে নাকি? কে কে কি ভয়? আর আমি আমি কে ভুলে গেছিস তুই? না না, ভুলি নেই। আপনি তো রেবেল বয়ের কলিজা, তাই তো? কিন্তু আপু, মনে হচ্ছে আপনি একটু ভয় পাচ্ছেন। আপু, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কিছুই হতে দেব না। যতক্ষণ আপনি আমার সাথে আছেন ততক্ষণ আপনি আমার রেসপন্সিবিলিটি, আপনার সেফটি আমার কাছে। আপনি ফ্রিলি চলেন, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। তুমি এমনভাবে কথা বলতেছো মনে হয় তুমিই কিনা একটা গ্যাংস্টার। কি বলেন আপু, গ্যাংস্টার? তাও আমি? যদি তাই হতাম না, তাহলে কোমর থেকে গুলি বের করে সোজা আপনার মাথায় তাক করে ধরতাম। কিন্তু আমি তা করিনি। তবে আমি মারপিট পারি। সেটা তো আমিও পারি। আমি একটা পানস দিব না, সোজা লাল জুস বেরিয়ে যাবে। ও ভাই, কি বলেন? এটা কি আপনার বিএফ রেবেল ভাই শিখাইছে নাকি? মোটেও না, বরং আমি ওকে এইসব শিখাইছি, বুঝছো? জি বুঝছি। তবে আপু, আমার একটা প্রশ্ন। এই রেবেল বয় নাম আমি অনেক শুনেছি, কিন্তু তার নাম জানি না। আপনি কি তার নাম জানেন? আমার বয়ফ্রেন্ডের নাম আমিই জানবো না, এটা কোনো কথা? ওর নাম মোহাম্মদ ওবায়দুল রহমান অন্তর, উর্ফে রেবেল বয়, আর আমার বয়ফ্রেন্ড। বাহ, ভালো তো। রেবেল বয়ের পাশে থেকে তার লগে তার পাওয়ার নিয়ে ভালোই ফ্ল্যাট করতেছে, ভালোই পাওয়ার ব্যবহার করতেছে মেয়েটা। আল্লাহ জানি এটা কী জিনিস। যদি একবার আমার সত্যিটা জানতে পারে, তাহলে তো মনে হয় শখ খেয়ে কমায় চলে যাবে। আমি আর কোনো কথা না বলেই মেয়েটাকে নিয়ে তার বাড়ির কাছে বসে দিলাম। গুড বয়, যাও, তোমাকে মাফ করে দিলাম। এবার সোজা বাড়ি চলে যাও। জি আপু, তবে একটা কথা। বলো। আপনার নামটা কি জানতে পারি? এই ছেলে, নাম দিয়ে কি করবি তুই? না, জাস্ট জিজ্ঞাসা করলাম। আমি বা কি করতে পারবো? যদি কিছু করি তাহলে তো আপনার রেবেল বিএফ আমাকে গায়েব করে দেবে। আচ্ছা ঠিক আছে, বলতেছি, এত ভয় পেতে হবে না। আমার নাম মারিয়া। আচ্ছা তোমার নাম কি? জি, আমার নাম চাশালা। কি করতেছে আমি? এখনই নিজের পরিচয় দিয়ে মেয়েটাকে শখ খাওয়ানোর দরকার আছে নাকি? কয়েকদিন মজা নেই, পরে না হয় বলবো। এই মানে কি? কথা থামিয়ে নিলে কেন বলো? জি, আমার নাম অনিক। আচ্ছা অনেক, বাড়ি যাও, তোমার বাসার সবাই আবার চিন্তা করবে। জি আপু, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর আমিও চলে যেতে লাগলাম। তবে মেয়েটার একটা কথা শুনে আমার হাসি আসলো। বাসায় সবাই চিন্তা করবে, কিন্তু আমার বাসায় সেই সবাই থাকলে তবেই না চিন্তা করবে। জন্মের পর থেকে আব্বু আম্মুকে আমি কোনোদিনও দেখিনি, আর জানিও না কে আমাকে জন্ম দিছে। আমাকে তো একটা আন্টি লালন পালন করছিল, আর আমার 13 বছর বয়স হতেই সেও মারা যায়। তারপর কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা দোকানে চাকরি করি, আর সেখান থেকেই
আমি আস্তে আস্তে কালো দুনিয়ার সকল কিছু জেনে নেই, আর আমি এখন একজন গ্যাংস্টার হয়ে যাই। আমি বাসায় চলে গেলাম। আমি একটা বাসায় থাকি, যেটা একটা রুম আর অ্যাটাচ বাথরুম। সেই একটা রুমেই কিচেন বানিয়ে সেখানে রান্না করি, খাই, তাই ঘুমাই। আমি আমার বাসায় এসে শুয়ে পড়লাম। কোনো খাওয়ার ইচ্ছে করতেছে না, শুধু শুয়ে শুয়ে মারিয়ে নিয়ে ভাবতে লাগলাম তার মায়াবী চেহারা নিয়ে। আর কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা আমি কোনো মতে হেলুদুলে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গানটা নিয়ে চলে গেলাম আমার আড্ডায়। আমাদের আড্ডার জায়গা হচ্ছে একটা চা দোকান। সেখানে যেতেই আমি নিলয় তানভীরকে পেলাম। কি অবস্থা? এই তো দেখতেছিস না কেমন আছি। দোষ, কালকে মেয়েটা তোরে কি করেছে রে? তুই শালা কথা বলিস না, আজ তো একটা হারামি তুই। আমাকে মানকে চেপে ফেলে গায়েব হয়ে গেলি। একবার আমার কথা ভাবলি না শালা বেইমান, কাপুরুষ, হিসামারা। ভাই, হিসামারা কি? ইহা একটি নোটিশ শব্দ, যা একমাত্র ইন্টেলিজেন্টরাই বুঝবে, তোরা না। যা ভালা, এখন কালকে কি কি ঘটেছে সেটা বল। আসলে ভাই, কালকে আপনি আর তানভীর ভাই কি ঘটিয়েছেন বলেন তো? তাহলে শোন, তারপর চা খেতে খেতে কাল মারিয়ার সাথে কি হয়েছিল তাদেরকে বললাম। কি? হ্যাঁ, তোর পরিচয় দিয়ে তোকেই থ্রেট দিচ্ছে? ভাইরে ভাই, এটা কি জিনিস রে? ভাই, আপনি জিজ্ঞাসা করেন নাই রিবেল বয় এর নাম কি জানে নাকি? হ্যাঁ পুরান আমি জানে, কিন্তু মানুষটাকে সেটা জানে না। মাইয়া জানলে বোল্ড আউট হবে শিওর। আচ্ছা, তোর নাম জিজ্ঞাসা করে নাই? হ্যাঁ করছে, আমি নিজে কনিক বলে পরিচয় দিছি। মেয়েটা তোর আসল পরিচয় পাইলে শিওর সেই লেভেলের শখ খাবে। আর তখনই আমাদের আড্ডা একটা ছেলে আসে। ভাই, তমাল আমাদের গ্যাংয়ের কয়েকজনকে মেরে ফেলেছে, আর তোমাদের কিছু মেম্বার আমাদের কয়েকজনকে তুলে নিয়ে গেছে। শালা সকাল আসতে নাচতেই শুরু। ভাই, সব নষ্টের মূল এই তমাল, সে সব সময় ঝামেলা পাকাবেই। অন্তর, এই তমালকে শেষ করে দিলেই ভালো। শালা বেশি উঠতেছে, এর ডানা কেটে দে। ঠিক বলছিস, শালা বেশি উঠতেছে, মরার শখ হয়েছে তো, তাই মরবে শালা। আমরা চায়ের দোকান থেকে চলে গেলাম। কই আছে তোমাদের পার্টিগুলো কই? ভাই, আমার সাথে আসেন। ছেলেটা আমাদের একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। ভাই, ওই দেখেন আমাদের লোকগুলোকে বেঁধে রাখছে, আর ওই যে আমাদের লোকগুলো। সবাই কান বের কর, আজ একটাকেও জ্যান্ত ফিরতে দেব না। সবাই কান বের করলাম, শুরু করে দিলাম রেবেল বয়ের কাউন্টার অ্যাটাক। কথা ছাড়া চারজনই শ্যুট করতে লাগলাম, আর আমাদের গুলি করা দেখে তারা সারপ্রাইজ হয়ে যায়, কারণ আমরা সারপ্রাইজ অ্যাটাকই দিছি তাদের। চারজন গ্যাংস্টারে শ্যুট করাতে প্রায় অনেকেই খতম, কয়েকজন শুধু বাকি। ভাই, আমি যাই, আপনি কভারে থাকেন। নো, সকলে মিলেই তাদের শেষ করব, যা হবার তাই হবে আমাদের। না অন্তর, তুই এখানে থাক, আমরা তিনজন যাচ্ছি, আর মাত্র কয়েকজনই বাকি। ওকে, তাহলে তোরা যা, আমি কভার দিচ্ছি। জি ভাই। তারপর তারা সেই জঙ্গলের দিকে এগোতে লাগে, আর আমিও কভারে দিকে তাদের কভার দিই। তারা নিমিষে বাকিদেরকে শেষ করে দেয়, আর আমাদের লোকগুলোকে রেস্কিউ করতে লাগে। আমি কভারে থেকে তাদের দেখতে লাগি ও কভার দিতে লাগি। আমি দেখলাম তারা আমাদের লোকগুলোকে রেস্কিউ করে ফেললো। হঠাৎই একটা গুলি আমার পিছন বরাবরই থেকে এসে আমার কাঁধে লাগে। আমি নিচে পড়ে যাই। গুলি শব্দ শুনে তানভীর, নিলয়ে, সেই ছেলেটা আমাদের লোকগুলো দৌড়ে চলে আসে আমার দিকে। ভাই, অন্তর, তারা দৌড়ে এসে আমাকে ঘিরে ফেলে, আর আমি রক্তাক্ত হয়ে নিচে পড়ে আছি, ব্যথায় কাতর হয়ে আছি, কাঁধের থেকে রক্ত বেরোতে লাগে। আমি নিচে পড়ে আছি, যতটুকু বুঝতে পারলাম কেউ যেন আমার পিছন বরাবর গুলি করে। অন্তরকে তাড়াতাড়ি আমাদের আড্ডায় নিয়ে চল। ভাই, কিছুই হবে না আপনার। এই তোরা একটা গাড়ি নিয়ে আয়। দলের কিছু ছেলে পেলে একটা সিএনজি নিয়ে আসে, আর আমাকে আড্ডায় নিয়ে যাওয়া হয়। আপনারা হয়তো বলবেন হসপিটালে নিয়ে যায়নি কেন? আসলে এখানে আমার শরীরে গুলি লাগছে, আর হসপিটালে এটা দেখে আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি মুখ থেকে সত্যিটা বেরিয়ে যায় তাহলে তো শেষ আমরা, আর ধরা খেলে তো বাকিটা না বলাই ভালো। বুঝে নেন, আড্ডায় একটা শোয়ার রুম আছে, সেখানে আমাকে শোয়ানো হয়, আর একজনকে ডাক্তার নিয়ে আসে। আসলে আমাদের গ্যাং ডাক্তার আছে, নাম আশরাফুল হোসেন। সে আমাদের প্রতিনিয়ত সাহায্য করেই থাকে। ডাক্তারকে আমার রুমে নিয়ে আসে। প্লিজ সবাই রুম খালি করো, শুধু তানভীর আর নিলয় থাকো এখানে। ডাক্তারের কথা মতো সকলে চলে যায়, শুধু রুমে উপস্থিত ডক্টর, নিলয় আর তানভীর। ডক্টর আমাকে একটা ইঞ্জেকশন দেয়, আর সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে আসে, আর আমি বেহুশ। যখন চোখ খুললাম তখন নিজের মধ্যে একটু ভালো অনুভব করতে লাগলাম। দেখলাম রুমে তানভীর, নিলয়
ও ডাক্তার উপস্থিত। এই যাত্রায়ও বেঁচে গেলি তুই, মানতেই হবে তোর ভাগ্য অনেক ভালো। দোস্ত, তুই কি দেখছিস কে তোকে গুলি করে? ভাই, আপনি কি দেখছেন কে ছিল সে? না, দেখিনি। তোদের কভার দিচ্ছিলাম, তখনই পিছন থেকে আমাকে গুলি করা হয়। জানি না কে ছিল। নিশ্চয় শালা জানোয়ার তমালের কোনো মেম্বার ছিল। শালাকে তো আমি জিন্দা ছাড়ব না। ভাই, শুধু একবার বলেন, আমি আর তানভীর ভাই সেই তমালকে শেষ দেখে নিব। না, তোদের কিছু করতে হবে না, যা করার আমি করব। আর ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ দে, বন্ধুত্বকে শেষ করতে চাস নাকি? ওই দিন তুই ছিলি বলেই আমার মেয়েটাও জীবিত আছে, নাহলে তো সেই দিন নরপিশাচ তমাল আমাকে মেয়েটাকে তো। আরে বাদ দেন সেই কথা, শুধু শুধু সেই দিনটার কথা মনে করে লাভ নাই। আর কবে ঠিক হব আমি? আমার আবার এক জায়গায় যেতে হবে। কমপক্ষে 15-20 দিনের মতো লাগবে এটা ঠিক হতে। আর এক সপ্তাহ একটু সাবধানে চললেই, যাতে ক্ষতস্থানে কোনো আঘাত না লাগে। এটা কি শোনালেন আমাকে? এখন আমি কেমনি থাকবো নাকি? তা বলতেছেন 20 দিনের মতো, আবার এটাও বলবেন ক্ষততে একটু আঘাত না লাগে। এক সপ্তাহ পর্যন্ত সেটা খেয়াল রাখতে বললেন। আমি আরামে থাকলে আমাকে খাওয়াবে কে? আমার তোর বউ নাই। চুপ শালা, আমি আসি না। ভাই, আমাকে কি দেখেন নাই? আমি কি আপনার কেউ না? আর অন্তর, আমিও আছি তোর সাথে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোর পাশে থাকার। তবে আপাতত কমপক্ষে 7 দিন একটু শান্ত ও স্বাভাবিকভাবে থাক। বাকি দিনগুলো না হয় নিজের মতো করে কাটাস। তাদের কথা শুনে আমিও কোনো মতো রেস্ট করে 7 দিন পার করলাম। 7 দিন পর খাটে শুয়ে আছি। আমার রুমে নিলয় তানভীর উপস্থিত। তারা আমাকে এই 7 দিন কোনো কাজ করতে দেয়নি। সম্পূর্ণ কাজ তানভীর নিলয় করে। আর মাঝে মাঝে ডক্টর এসে আমাকে চেক করে যায়। ভাই, মুখ ধুয়ে নেন, আমরা নাস্তা রেডি করছি। তোরা দুইটা না থাকলে আমি হয়তো এতদিন টিকতেও পারতাম না। থ্যাঙ্কস তোদের দুইটাকেই আমার পাশে থাকার জন্য। আরে বেটা, আমরা থাকবো না তো কে থাকবে? আরে ভাই, আমি তো আপনার ছোট ভাই, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে আপনার প্রতি। তাই আমরা আমাদের দায়িত্ব পালন করলাম। এখন যান, ফ্রেশ হয়ে আসেন। তারা দুজনেই 7 দিন যেভাবে আমার খেয়াল রাখলো, মনে হয় তারা আমার অনেক কাছের লোক। আমি ভাবতেও পারিনি একজন গ্যাংস্টার এমন একটা পরিবার থাকবে। আর সত্যি অবাক না হয়ে পারলাম না আমি। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, আর 3জনেই সকালে নাস্তা করে নিই। আর 7 দিন পর আবার বের হচ্ছে আমি। 7 দিন ধরে ঘরে বন্দি ছিলাম, কিন্তু আবার মুক্তি পেয়ে গেলাম। আমরা 3জনে আমাদের আড্ডার জায়গায়, মানে চায়ের দোকানে চলে গেলাম। আর চায়ের অর্ডার দিলাম 3জনের জন্য। অন্তর ভাই, আপনি একটু মনে করে দেখুন সেদিন আপনি কাউকে দেখছেন কিনা। না রে, কেউকে আমি সেখানে দেখিনি। আমরা 4জনই ছিলাম সেখানে। হ্যাঁ, সেটাও ঠিক। তবে একটা কথা বলতে চাচ্ছি, আসলে আমি ওই দিন একটা মেয়েকে দেখছিলাম। আরে বেটা, মেয়ে কি করবে? মেয়েদের সন্দেহ করে লাভ নেই বেটা। কিন্তু দোস্ত, মেয়েটাকে দেখে একটু অন্যরকম লাগছিল। তার মানে তানভীর ভাই, আপনি বলতে চাচ্ছেন মেয়েটা অন্তর ভাইকে? না, সেটাও বলতে চাচ্ছি না, তবে একটু অন্যরকম লাগলো আমার থেকে। আচ্ছা, মেয়েটার চেহারা তুই দেখছিস? না, মেয়েটার মুখে ওড়না পেঁচিয়ে রাখছিল, তাই দেখতে পাইনি। বাদ দে শালা। তবে 7 দিন ধরে মারিয়াকে দেখলাম না বেটা। জানি না কোথায় আছে, কি করতেছে সে। অন্তর, তুই কি মারিয়াকে পছন্দ করে বসে আছিস নাকি রে? বলতে পারিস। যাক, ভালোই হলো। তাহলে তো একটা ভাবি পাইলাম আমরা। কি বলেন তানভীর ভাই? হঠাৎই পেছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত দেয়। তবে আমার ডান ঘাড়ে হাত দেয়। বা ঘাড়ে তো গুলি লাগে। আমি আহত হয়েছিলাম, আর মোটামুটি একটু ব্যথাও আছে। এই অনেক, কতক্ষণ ধরে ডাকতেছি তোকে আমি। আমি পেছনে ফিরলাম, আর দেখলাম মারি এখানে। আমি তো শক খেয়ে গেলাম তাকে দেখে। এই মেয়ে, তোর নিলয় কথা বলতে যাবে, তার আগে আমি নিলয়ের মুখ ধরে ফেলি। আরে মারি আপু, আপনি এখানে? এই বেয়াদব ছেলেটাকে রে, আমাকে চিনে, আমার সাথে রাগ দেখাচ্ছে, সাহস তো কম না। আরে আরে আপু, শান্ত হন। ওরা জানে না তো আপনি কে। আমি মারিয়াকে মারিয়া বলে ডাকাতেই তানভীর ও নিলয় বুঝতে পারছে যে এটাই সে মারিয়া। আর আমিও নিলয়ের মুখ ছেড়ে দিই। আল্লাহ, আপু, আপনি মারিয়া আপু? থুক্কু ভাবি, আপনি অন্তর ভাইয়ের জিএফ। আপু, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আমি না জেনেই রাগ দেখালাম, সরি আপু। ঠিক আছে, ক্ষমা চাইছিস, মাফ করে দিলাম। আর অনেক, কি করিস তুই এখানে? জি আপু, আমি তো এই যে এদের সাথে কথা বলতেছি আর চা খাচ্ছি। একা একা চা খাচ্ছিস? আমার জন্য অর্ডার দে।
আপু আপনি এখানে চা খাবেন? এখানে মানায় না তো। ঠিক আছে তাহলে চল আমার সাথে, আমাকে কফি খাওয়াবি। আচ্ছা ঠিক আছে আপু। দেখলাম তানভীর আর নিলয় মুসকে মুসকে হাসতেছে। আমিও তাদের সাবধান করে দিলাম। তারপর তানভীর ও নিলয়ের থেকে বিদায় নিয়ে মারিয়ার সাথে যেতে লাগলাম। তানভীর আর নিলয় জানে আমি মারিয়াকে পছন্দ করি, তাই তারাও আমাকে যেতে দেয়। আমি মারিয়াকে নিয়ে একটা কফি শপে চলে যাই। আচ্ছা আপু বলেন কি খাবেন, অর্ডার দেন। ঠিক আছে দিচ্ছি। তারপর কিছু নাস্তা ও কফির অর্ডার দেয়। তো আপু আপনি হঠাৎ কোত্থেকে আসলেন আর আমার কাছে আসলেন যে? এমনি। আচ্ছা আপু আপনি বললেন আপনি রেবেল বয়ের জিএফ, কিন্তু আমার জানা মতে অন্তর্বাহিত তো কোনো জিএফ নাই। মানে আমি একদিন তাকে পেয়েছিলাম আর তাকে বললাম ভাইয়া ভাবি তো অনেক সুন্দর, কিন্তু ভাই তো আমাকে কষে একটা দিছে আর বলে আমি ভাবি কই পাইলাম। পরে আমি আপনার কথা বললাম, উনি বলল এই মারিয়া নামে কাউকে নাকি চেনে না আর তার কোনো জিএফ নাই। আরে বোকা, অন্তত আমাকে আগেই বলছে আমাদের রিলেশন যাতে সিক্রেট থাকে। ওই আমার সেফটির জন্য আর কি, অত অনেক শত্রু, তাই আমাকে বলেছে সে রিলেশনে আছে ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দিবে না যে তার গার্লফ্রেন্ড আছে। বাহ ভাই বাহ, ভালোভাবে কথা বানিয়ে দিল। লিজেন ভাই, ইচ্ছা করতেছে এখনই এতেরে মাইতেই। মিথ্যা বলার একটা লিমিট থাকার প্রয়োজন। আমাদের নাস্তা ও কফি চলে আসে, আমরা খেয়ে নিই, তারপর বিল দিয়ে চলে আসি। অনেক, এখন কি তোর কোনো কাজ আছে? না আপু, কেন? না মানে চল একটু ঘুরে বেড়াই। কেন আপনার বয়ফ্রেন্ড আছে না? অন্তর্ভাইকে নিয়ে ঘুরেন। আমি তোকে কি বলছিলাম, ওর সাথে ঘোরাঘুরি করলে আমার রিস্ক, তাই ও বলছে গোপনে রিলেশন চালাবে। আপনার সাথে ঘুরলে যদি অন্তর্ভাই দেখে তাহলে তো আমি শেষ। দেখলে কিছুই বলবে না, ও করবেও না, আমি আছি তো। আজ পর্যন্ত অন্তরকেই যে দেখেনি, আর আন্দাজি অন্তরকে তার বিয়ের দাবি করতেছে। একবার যদি সত্যিটা জানে না তাহলে তো সকল হাওয়া বের হয়ে যাবে। রেবেল ভাই অন্য কোথাও না, বরং তার পাশে উপস্থিত আছে। ঠিক আছে চলেন তাহলে। আমরা দুজনেই শহরে ঘুরতে ব্যস্ত। বেশ ঘোরাঘুরি করলাম, তবে আমার পকেট খালি হয়েছে, আবার সেও খরচ করলো। বেশ ভালোই কাটলো। আমরা একটা পার্কে চলে যাই, সেখানে হাঁটতে লাগলাম। অনেক চল, ফুচকা খাবো। কি? আমি ফুচকা খাই না। ঠিক আছে আমি খাবো, তুই দেখিস। এখন চল তো। বলে আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে গেল। এই প্রথম আমি কোনো মেয়ের হাতের ছোঁয়া পেলাম, যা এক অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো। মারিয়ার নরম হাতের ছোঁয়া আমার মনে ভালো লাগা কাজ করিয়ে দেয়। মামা ফুচকা দেন তো। আর তুই কি খাবি? না আমি কিছুই খাবো না। ফুচকা আসতে না আসতেই মারিয়া খাওয়া শুরু করে, আর আমি বসে মুগ্ধ নয়নে দেখতে লাগি তার মায়াবী চেহারা। আর আমাকে বেশি আকর্ষণ করছে মারিয়ার গোলাপি ঠোঁট ও ঠোঁটের নিচের কালো তিলটা। এই এভাবে কি দেখছিস তুই? আমার নজর লাগবে না? পরে পেট ব্যথা করলে তোকে ছাড়বো না। কথাটা বলতে আমি চোখ সরিয়ে নিলাম আর মুখ অন্য পাশে করে দিলাম। এখন যদি পেটে ব্যথা না হয় তাহলে তোর একদিন আর আমার একদিন। আরে পেটে ব্যথা হবে না, আর হলেও আমার পক্ষ থেকে একটা 7 আপ খাবো। মারি আবারও খেতে লাগে। আমি আড়াল চোখে তাকে দেখতে লাগি। মেয়েটার মুখ থেকে আমি কোনো যেন চোখই সরাতে পারছি না। মারের মায়ে পড়ে গেলাম আমি। মারের ফুচকা খাওয়া শেষ আর আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ তুই আমার দিকে কি দেখছিস? হ্যাঁ যা শালা, আমি এ মায়ে পড়ে এখন তো ফেসে গেলাম। কি করি এখন? আরে আমি তো আপনার পিছন বরাবর মেয়েটাকে দেখতেছিলাম। কই মেয়ে? কেউ নেই ওখানে। আরে না আপু, ছিল তো, আর একটু আগে চলে গেছে, সত্যি বলতেছি। আচ্ছা বাদ দে, দুপুর হয়ে আসছে, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে যান, আমাকেও যেতে হবে। আচ্ছা ভালো থাকিস। তারপর মারিয়ার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আর এই সেই মোবাইলে চার্জে লাগিয়ে দুপুরের খাবার রান্না করতে ব্যস্ত। দুপুরের খাবার রান্না করা শেষ, আমি খেয়ে নিলাম। এরপর খাটে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। হঠাৎই মোবাইল একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম সালাম। তোর ভাগ্য অনেক ভালো যে গুলিটা শুধু কাঁধে লেগেছে, না হলে তোর মাথার খুলিটাই উড়ে যেত যদি স্থির থাকতি। কে? তোর জম আমি, রিবেল গার্ল। আচ্ছা আমি আপনার কি ক্ষতি করছি যে আপনি আমার পিছে লাগছেন আমাকে মারার জন্য? তুই কি করা অবশিষ্ট রাখছিস? সব কিছু কেড়ে নিলি আমার থেকে, আর এখন সাধু সাজছিস? তুই আমার সব কেড়ে নিয়েছিস, তাই আমিও তোকে জ্যান্ত ছাড়বো না, তোকে আমি মারবই, কথাটা মনে রাখিস। কথাটা বলে মেয়েটা কল কেটে দিল। এবার বুঝতে পারলাম কে আমাকে মারতে চাইছে, কিন্তু আমি তো বিনা কারণে কারো ক্ষতি করিনি। তাহলে মেয়েটা আমার পিছনে লাগলো কেন? আর কি বললো মেয়েটা? আমাকে নাকি মেরেই ছাড়বে। আর কি নাম বললো সে? ও, তার নাম রেবেল কার। বাহ,
ভালোই তো, রেবেল বয়ের সাথে এখন টক্কর দেওয়ার জন্য তারই ক্যাটাগরির একজন চলে আসলো। আমি জানি না রেবেল কারের কি ক্ষতি করলাম বা কেন সে আমাকে মারতে চাইছে। বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। আমি রেবেল কারের কথাটা সকলের থেকে লুকাতে চাই, কারণ আমি চাই না আমার জন্য কেউ চিন্তা করুক। আর কে রেবেল কার, আর কেন আমাকে মারতে চাইতেছে, বিষয়টা আমাকে জানতে হবে। না না, মাথায় বেশি চাপ দেওয়া যাবে না, কারণ মাথাটাকে যত ঠান্ডা রাখবো মাথা ততই ভালো কাজ করবে। আমাকে গোপনে এই রেবেল কালের সকল তথ্য জোগাড় করতে হবে। আমারও এখন একটু রেস্ট নিলে ভালো হয়। খাওয়া দাওয়া শেষ করে ওষুধ আছে সেটাও খেয়ে নিলাম। খাটে শুয়ে আছি আর ধীরে সুস্থে চিন্তা করতে লাগলাম, কি হতে পারে এই মেয়েটা, বা কার জন্য রেবেল কার আমার পেছনে পড়ে আছে। এইসব চিন্তা করতে করতে সব বন্ধ হয়ে আসে আর আমিও দুপুরে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। বিকেলবেলা আমার ঘুম ভাঙে, আমি উঠে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর সেফটি নাইফ নিয়ে বেরিয়ে যাই। আমি বাইরে রাস্তায় হাঁটতেছি, তবে বারবার ওই মেয়েটার কথা মনে আসতেছে আমার। মানে এই রেবেল কার আমার মাথায়, মানে আমার মনে আটকে বসে আছে। তবে আমি যদি ওর সম্পর্কে কাউকে কিছু না বলি তাহলে তার সম্পর্কে কিছু জানতে পারবো না। কিন্তু আমি চাচ্ছি এই মেয়েটার সম্পর্কে গোপনে তদন্ত করতে। তবে তদন্ত করতে হলে কয়েকজনের সাথে তো কথাটা শেয়ার করতে হবে। না না, এভাবে কথা লুকালো হবে না, কিছু তো একটা করতে হবে আমাকে। ওয়েট, আইডিয়া। আমি সবাইকে রেবেল কার সম্পর্কে বলবো ঠিকই, কিন্তু সে যে আমাকে মারতে চাইছে সেটা বলবো না। নাহলে দলের সকলে আমার জন্য দুশ্চিন্তা করবে। পরে সেই সুযোগে তমাল তার কাজ সারিয়ে ফেলবে। আমি মোবাইল বের করে তানভীরকে কল দিলাম। হ্যালো তানভীর, কোথায় তুই? আমি তো বাসায়। কেন? একটু কলেজ মাঠে কথা আছে। আচ্ছা, আসতেছি। তারপর কল কেটে দিলাম। কলেজ মাঠে বসে আছি, কিছুক্ষণ পর তানভীর আছে। কিরে, হঠাৎ ডাকলি? আর একটা ভালো লাগতেছিল না তাই ডাকলাম। কেন, কোনো কাজ করতেছিলি? না রে, এমনে গেম খেলতেছিলাম। ও আচ্ছা। তানভীর, একটা কথা শুনছিস? কি? এলাকায় এক লেডি গ্যাংস্টারের আগমন হয়েছে, জানিস? কি? হ্যাঁ, তার নামটাও না আমার গ্যাংস্টার নামের সাথে মিল রেখে রাখছে। যেমন আমি হলাম রেবেল বয় আর সে হলো রেবেল গার্ল। কি বলিস? লেডি গ্যাংস্টার আমাদের এলাকায়? ভালোই তো। তবে তোর নামের সাথে নাম মিলিয়ে রাখলো, ব্যাপারটা একটু আমাকে ভাবাচ্ছে। কি ভাবতেছিস তুই? মনে হয় সে লেডি গ্যাংস্টার একত তোর ভক্ত, না হলে তোকে পছন্দ করে, তাই তোর নামের উপর ভিত্তি করে তার নামটা রাখে। আমি মনে মনে বললাম, না রে দোস্ত, তুই ভুল চিন্তা ধারণা করছিস। সে না আমার ভক্ত, না আমাকে পছন্দ করে। সে আমাকে মারতে যাচ্ছে, এমনকি সে আমাকে গুলিও করে। কিন্তু সরি দোস্ত, আমি এসব তোকে বলতে পারবো না। কিরে, কি ভাবছিস তুই? তেমন কিছু না, তবে আমি রেবেল কালের ডিটেলস চাই। সেটা তো আমাদের বাম হাতের কাজ তুকু। আমার জন্য বাম হাতের কাজ, তোর জন্য ডান হাতের কাজ, কারণ তুই তো বাম হাত ব্যবহার করি। তবে যেহেতু তুই রেবেল গ্রিল এর কথা বলছিস, আমি দেখি কোনো তথ্য বের করতে পারি নাকি। তুই চিন্তা করিস না, যেটা চাইছিস সেটা পেয়ে যাবি তুই। তুই শুধু আগে নিজের শরীরের প্রতি রাখ, আমি দল সামলে নেব। থ্যাঙ্কস দোস্ত। তারপর তানবীরের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিই। চল একত্রে নাস্তা করে নিই। চল। তারপর দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে রাতের বেলা হাঁটতে লাগলাম দুজনেই। দোস্ত, ওই দিন কি তুই মেয়েটার চেহারা দেখেছিলি? কোন মেয়েটা দোষ? ওই যে আমার গুলি লাগছিল যে, সেদিন তুই একটা মেয়েকে দেখছিলি না, সে মেয়েটার কথাই বলতেছি আমি। আরে বেটা, তোরে তো বলছিলাম আমি তার মুখ দেখতে পারি নাই, কারণ তার মুখ ওড়না দিয়ে মুখে মোড়ানো ছিল। না মানে, একটু কি তার চেহারা দেখতে পারলি না? মানে কোনো কিছু খেয়াল করিসনি মেয়েটার? শালা, আমি ওই টাইপের ছেলে না যে মেয়েদের ঘুরে ঘুরে দেখব। ও আচ্ছা, বাদ দে তাহলে। তারপর তানবীর থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। আমি সেখানে গিয়ে খাটে শুয়ে আছি, আর তখনই আমার মোবাইলে কল আসে। না দেখে রিসিভ করে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম সালাম। গ্যাংস্টার হয়েও সালাম দিস, এটা শুনে অবাক হলাম। আমি বুঝতে পারলাম এটা সেই মেয়েটা। কি চাই, কেন আমাকে কল দিছেন, আর আমি কেমন ক্ষতি করলাম আমাকে একটু বলেন তো। সময় হলে ঠিকই জানতে পারবি। আর এখন কেন কল দিছি জানিস? আমি জানি তুই একটা মেয়েকে পছন্দ করিস, আর তার নাম মারিয়া, তাই না? আগে এটা বলেন, মারিয়াটা কে? আচ্ছা, তার মানে তুই মারিয়াকে চিনিস না, তাই তো? তাহলে তো ভালোই। আমি এখন তাকে মারব, কোনো অসুবিধা নাই। বিনা কারণে কেন তাকে মারবেন? তোর সাথে পার্কে আড্ডা দিতে দেখলাম,
সেও ফুচকা খাচ্ছিল, তুইও তাকে রোমান্টিকভাবে দেখতেছিলি। কি আমি কি ভুল বললাম? বলে ওর ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনার শত্রু আমি, তাকে কেন এখানে টানছেন আপনি? আমি জানি তো তুই সেই মেয়েটাকে পছন্দ করিস, আর তোর পছন্দ করার জিনিস দিয়েই তোকে মারবো আমি। প্রথমে আস্তে আস্তে করি, তোর পছন্দের মানুষটাকে শেষ করব। সেটা দেখে তুই এমনি শেষ হয়ে যাবি, কারণ খুব কাছের মানুষের ক্ষতি কেউই দেখতে পায় না। গেলাম আমি তোর মারিয়াকে মারতে, সাহস থাকলে আমাকে থামিয়ে দেখা। বলে ওর ক্ষতি করবেন না প্লিজ। হ্যালো, প্লিজ, আপনার শত্রু আমি, তাহলে তাকে আঘাত করতে চাচ্ছেন কেন? দেখলাম কল কেটে দিছে সে। আমি তাড়াতাড়ি করে গানটা নিয়ে দিলাম দৌড় মারিয়ার বাড়ির দিকে। আমি মারিয়ার বাড়ি পৌঁছে দরজায় নক করতে লাগি। মারিয়া, দরজা খোলো। আ মারিয়া চিৎকার দেয়, আর চিৎকার শুনেই মনে ভয় ঢুকে গেল। আর আমি একটা জানালা দেখে সেটা ভেঙে ভেতরে চলে গেলাম। মারিয়া, মারিয়া কোথায় তুমি? আমি গান বের করে হাতে নিই আর মারিয়াকে খুঁজতে লাগি। হঠাৎই মারিয়া দৌড়ে এসে আমাকে দেখে জড়িয়ে ধরে। আমাকে বাঁচাও প্লিজ। তুমি সাইডে যাও, আমি দেখতেছি। তারপর আমি মারিয়ার বাড়ি ঘুরে দেখলাম, কিন্তু কাউকে পেলাম না। তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। প্লিজ আমার রুম থেকে তেলাপোকাটা সরাও। কি? তেলাপোকা মানে? আমি তেলাপোকায় খুব ভয় পাই, প্লিজ আমার রুম থেকে তেলাপোকাটা সরাও। আমি মারিয়ার কথা শুনে থ হয়ে গেলাম। আমি মনে করেছিলাম রেবেলকার সে মারিয়াকে মারতে চাইছে, তাই মারিয়া চিৎকার করে। কিন্তু সে তো তেলাপোকার ভয়ে চিৎকার করে। মারিয়া, বাসায় কাউকে আসতে দেখেছো, বা কেউ তোমার বাসায় আসছে? না, বাসায় তো শুধু আমিই থাকি, আর কেউ আসেও নাই এখানে। কেন বলো তো? না, এমনি। আচ্ছা, তোমার বাসার মানুষ কোথায়? তারা তো একটু গ্রামের বাড়িতে গেছে, আর আমাকে বাসায় রেখে গেছে। আচ্ছা, এমন প্রশ্ন জিজ্ঞাসা করতেছো কেন? না, এমনি। তোর হাতে এটা কি? এটা তো পিস্তল, এটা তোর হাতে কি করতেছে? আর এটা তো খেলনার পিস্তল। দেখি আমার হাতে দে তো। না, এটা দেওয়া যাবে না, আর এটা আসল পিস্তল। আর আমিও তোমার থেকে একটা কথা লুকাইছি। কি কথা? আর 1 মিনিট, তুই আমাকে তুমি তুমি করে কথা বলছিস কেন? আমি জানি তুমি রেবেল বয়কে দেখোনি, তাই তুমি রেবেল বয়কে তোমার বয়ফ্রেন্ড দাবি করে ওর পাওয়ার ইউজ করে অনেক মানুষকেও আমাকে বোকা বানাচ্ছ। কিন্তু তুমি আসলেই জানোই না রেবেল বয় আসলে কে। কি 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 বলতেছিস? আমি মিথ্যা বলছি নাকি? শুধু মিথ্যে না, সাথে ভাব নিয়েই এইসব বলে বেড়াচ্ছ। কিন্তু তুমি যদি আসলে রেবেল বয়কে চিনতে, তাহলে রেবেল বয়কে তার এই পাওয়ার দিয়ে তাকেই ভয় দেখাতে না। মানে কি বলতেছিস তুই এইসব? আসলে আমি তোমার থেকে আমার আসল পরিচয় লুকিয়ে রাখছি, তবে সেটা আর চাচ্ছি না লুকাতে আমি। কারণ একদিন না একদিন আমার সত্যিটা তুমি জানতে পারবে, তাই আমি নিজে আমার সত্যিটা তোমাকে বলে দিতে চাই। কিসের সত্য? যে রেবেল বয়কে নিয়ে এত ভাব নিচ্ছ না মানুষের সাথে, আর আমার সাথেও, সে রেবেল বয়ের কেউ না, আমি নিজেই। কি? তুই রেবেল বয়? হ্যাঁ, আমি মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, ওরফে রেবেল বয়, যাকে তুমি তোমার বয়ফ্রেন্ড দাবি করো। তো তুমি সেই গ্যাংস্টার রেবেল বয়? হ্যাঁ, তবে এখন আমি চাই তোমার মিথ্যাটাকে সত্যিতে রূপান্তরিত করতে। মানে? প্রথমত ভয় পাওয়া বন্ধ করো। আর মানেটা হলো, আমি তোমাকে প্রথম দেখতেই তোমাকে আমার মনে জায়গা দিয়ে ফেলি, তোমাকে ভালো লেগে যায়। সেদিন তোমাকে দেখে তোমার প্রতি ফিদে হয়ে যায় আমি। তোমার প্রতি এক প্রকার নেশা ঢুকে যায় আমার মনের ভিতর। প্রথমে মনে করেছিলাম এটা জাস্ট ভালো লাগা, কিন্তু প্রতিটা মুহূর্তেই আমি তোমাকে অনুভব করতে লাগি। আমি জানি আমি একজন গ্যাংস্টার, কিন্তু একজন মানুষই তো আমি। আর মানুষের তো মন আছে, আর সেই মন কখন কাকে ভালো লাগিয়ে দেয় কেউই জানে না। আমার ক্ষেত্রেও একই কাজ করলো। তোমাকে দেখে আমার খুব ভালো লেগে যায়, আর আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলি। এখন তুমি বলো আমাকে গ্রহণ করবা কিনা? তবে আমি তোমাকে জোর করব না, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তোমার ইচ্ছে হলে গ্রহণ করব, না হলে না, আমার তাতে অসুবিধা নেই। কিন্তু একটা কথা, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। সাথে সাথে আমি মারিয়ার সামনে হাঁটু গেড়েই বসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই তোমার প্রতি আমার এক প্রকার নেশা লাগে। তোমার মায়াবী চেহারা যা আমাকে তোমার প্রতি আকর্ষণ করে তুললো, আর যেটা বেশি আকর্ষণ করলো সেটা তোমার ঠোঁটের নিচের তিলটা। আজ আর না বলে থাকতে পারলাম না যে তোমাকে আমি ভালোবাসি। এখন তুমি চাইলে আমাকে অ্যাকসেপ্ট করতে পারো, এটা তোমার উপর নির্ভর করে। আমি তোমাকে চাপ দিচ্ছি না বা জোর কাটিয়ে বলতেছি না, এটা অধিকার। আমাকে গ্রহণ করবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি সত্যিই ভালোবাসি। এখন বলো আমাকে গ্রহণ করবে কিনা? আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি ভেবে দেখতে চাই ব্যাপারটা। ঠিক আছে, নাও সময়। তবে আর একটা কথা, আমাকে গ্রহণ করবে কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাকে কেউ যদি ফলো করে
কিংবা বাড়িতে তুমি ব্যতীত অন্য কেউ অনুভব করো বা কোনো বিপদে পড়ো, আমাকে বলবে, কারণ তোমার লাইফ এমনি ডেঞ্জারে আছে। তুমি বসো, আমি কফি নিয়ে আসি। আচ্ছা। মারিয়া চলে গেল আর আমি আশেপাশে দেখতে লাগলাম, দেখি সন্দেহজনক কাউকে পাই কিনা। যে করেই হোক মারিয়াকে প্রোটেক্ট করতে হবে। সে আমাকে গ্রহণ করুক বা না করুক, কিন্তু তাকে প্রোটেক্ট করেই যাব আমি। প্রয়োজনে আমার জান চলে যাক, অসুবিধা নেই, কিন্তু তার কিছু হতে দেব না আমি। অনেক। আমি গেলাম মারিয়ার কাছে। ও সরি, আমি ভুলেই গেছিলাম, তোমার নাম তো অন্তর। ইটস ওকে, তুমি চাইলে আমাকে অনিকও ডাকতে পারো। এই নাও কফি। মারিয়া আমার দিকে কফির মগ এগিয়ে দিল। থ্যাংক ইউ। তারপর দুজনে কফি খেতে লাগলাম। দুজনে নীরবতা পালন করতেছি, কারো মুখে কথা নেই। আমার কফি খাওয়া শেষ। আচ্ছা আমি যাই, কাল কথা হবে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা কি দিতে পারবা? নাও। তারপর মোবাইল নাম্বার দিলাম। আচ্ছা আমি যাই, যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিও। যতই রাত হোক না কেন আমি হাজির হব। আচ্ছা, বাই। আমি বাসায় চলে গেলাম। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। তবে মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, মারিয়াকে নিয়ে। যদি ওই রেবেল গার্ল মারিয়ার কোনো ক্ষতি করতে চায়, আর আজকে সে তো বলল সে মারিয়াকে মারতে যাচ্ছে, তাহলে সে কিছুই করলো না কেন? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা মোবাইলের রিংটোন শুনে আমার ঘুম ভাঙে। আমি না দেখে রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? বাহ, তুই তো ভালোই প্রপোজ করতে পারিস। আমাকে একটু করতে, তাহলে তোর মারিয়ার পিছে লাগতাম না। মাইডি রিবেল বয় দিয়ে রোমান্টিক বয় হবে, তাকে জানতো। আপনি? কাল আপনি মারিয়ার বাড়িতে যাওয়ার কথা ছিল। আরে বোকা, আমি তো তোকে একটু হতাশ করতে চাইছিলাম। আমি চাইলে না মারিয়ার বাসায় না গিয়ে তাকে মেরে ফেলতে পারবো, কিন্তু এখন মারলে তেমন মজা পাবো না। তাই একটু ধীরে সুস্থে তাকে মারবো। তবে একটা কথা জানিস, একটা মানুষকে না দুভাবে মারা যায়। এক হলো শারীরিকভাবে, দুই হলো মানসিকভাবে। আর আমি তোকে দুইভাবেই মারবো। আমাকে মারলে মারেন, অসুবিধা নেই, কিন্তু মারিয়া যাতে কিছু না হয়। ও মাগো, টুরুলাভ। আমাকে যা খুশি করেন, কিচ্ছু বলবো না, কিন্তু মারিয়ার যদি একটু আচরও লাগে, আপনাকে খুঁজে বের করে এমন মৃত্যু দেব না যা দেখে সকলের রুহ কেঁপে উঠবে। আমি জানি না আমি আপনার কি ক্ষতি করলাম, তবে দোষ আমি করলাম তো শাস্তি আমাকে দিবেন। আমার জন্য যদি অন্য কারো ক্ষতি হয়, তাহলে আপনাকে খুঁজে বের করতে আমার টাইম লাগবে না। আমাকে খুঁজে বের করা কি মগের মুল্লুক নাকি? আর আমি যদি তোর সামনেও আসি না, তারপরও তুই আমাকে চিনতে পারবি না, কারণ রিবেল গার্ল এমন একটা জিনিস যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝবার ক্ষমতা রাখে না। আমাকে দেখলে তুই নিজেও শক খেয়ে যাবে, আর বিশ্বাসও করতে পারবি না সেটা আমি। সাহস থাকলে সামনে এসে দেখান। আমি তোর এসব কথা কান দিতে চাচ্ছি না। আর তুই তো রিবেল বয়, দেখি তোর ক্ষমতা কত দূর। পারলে খুঁজে বের কর আমাকে। ঠিক আছে, ওয়েট করেন। তারপর কল কেটে দিল। কল কাটার সাথে সাথে আর একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? হ্যালো, আমি মারিয়া। কোথায় তুমি? আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি তো বাসায়। আচ্ছা শোনো, একটু পার্কে আসতে পারবা? ঠিক আছে, ওয়েট করো, আমি আসতেছি। তারপর কল কেটে দিল। আমি জানি না মারিয়া আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, নাকি আমাকে না করে দেবে, কিন্তু আমি সত্যি ওকে ভালোবাসি, নাকি অন্য কিছু বলতে চাচ্ছে আমাকে। মনের মধ্যে কজন ভয় কাজ করতে লাগলো। আমিও ভয়কে এক সাইডে রেখে ফ্রেশ হয়ে নিলাম আর রেডি হয়ে গানটা নিয়ে পার্কে গেলাম মারিয়ার সাথে দেখা করতে। পার্কে পৌঁছালাম, কিন্তু মনের মধ্যে অন্য ভয় কাজ করতে লাগছে। আমার কেমন জানি এই মুহূর্তে কি হবে একটু পর, মানে মারিয়া কি আমাকে গ্রহণ করবে কিনা, এইসব মাথায় চলতেছে। দেখলাম মারিয়া পার্কের বেঞ্চে বসে আছে। আমি একটা লম্বা শ্বাস নিয়ে তার কাছে গেলাম, গিয়ে তার সামনে দাঁড়িয়ে যাই। কি হলো, এভাবে দাঁড়াইছো কেন? বসো আমার পাশে। আমি বাধ্য ছেলের মতো মারিয়ার পাশে বসে যাই আর দেখলাম সে আমার দিকে তাকিয়ে মুচকে হাসতেছে। বলো, কি বলবা? কি বলতাম, এমনিই ডাকলাম আর কি। কেন, তোমার কি কোনো কাজ আছে নাকি? বলে গেছো আমি কে? আর প্রতিটা মুহূর্তেই আমার কাজ থাকে। দলের লোক আসলেই আমাকে তাদের সাথে চলে যেতে হয়, আর বিপরীত পক্ষ গ্যাংস্টারদের সামলাতে হয় আমাদের। আরে এত উত্তেজিত হওয়ার কি আছে? তুমি জানো না আসলেই কেন উত্তেজিত হচ্ছি? কারণ তোমার লাইফ এখন আমার জন্য ডেঞ্জারে আছে, আর আমার জন্য কোনো নির্দোষ মানুষের কোনো ক্ষতি হোক, তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। এটাই মনে মনে ভাবলাম। কি হয়েছে, এভাবে চুপসে গেলে কেন? এমনি। আচ্ছা বলো, কেন এখানে আসতে বললা?
আসলে অন্তর, আমি কাল রাতে তোমার কথা অনেক ভাবলাম, কিন্তু কিন্তু কি, আমার সাথে রিলেশন করতে চাও না সেটাই তো? আর এটা বলতে সংকোচ বোধ করার কি আছে? আমি তো আগে বললাম তোমাকে, তোমার ইচ্ছা হলে গ্রহণ করবা, না হলে নাই। আর আমি তো তোমাকে জোর করতেছি না। এই ছেলে, আমার পুরো কথাটা তো শুনবা। কথা মাঝখানে কথা থামিয়ে দিলা। আচ্ছা বলো, আমি শুনতেছি। আসলে অন্তর, আমিও তোমাকে ভালোবেসে ফেললাম। আসলে আমি রেবেল বয়কে নিজের গার্লফ্রেন্ড ঠিকই দাবি করতাম, জাস্ট একটু উপরে থাকার জন্য আর কি। কিন্তু কাল তোমার সত্যিটা জেনে আমি অবাক হয়ে গেলাম। আমি কার সাথে কি করতেছিলাম? রেবেল বয়ের পাওয়ার দিয়ে রেবেল বয়কে ভয় লাগাচ্ছিলাম। তুমি চাইলেই আমাকে এটা শাস্তি দিতে পারতে, কিন্তু দাও নাই। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, তুমি যেভাবে আমাকে প্রপোজ করছো সেটা। কারণ আমি মনে করতাম গ্যাংস্টারদের মন থাকে না, তারা নরপশুদের মতো হয়। কিন্তু তোমার কাণ্ড দেখে আমি অবাক হলাম। আর আমার ধারণাটাও ভুল হল। তোমার প্রপোজাল ও তোমার কথাবার্তা আমাকে তোমার প্রতি আকর্ষিত করছে। কারণ তোমার কথাবার্তা শুনে এক মুহূর্তের জন্য মনে হলো আমি তোমাকে সাধারণ কোনো একটা স্পেশাল মানুষের সাথে কথা বলতেছি। তোমার কথাবার্তা সত্যি তোমার জন্য আমার মনে জায়গা করে দিল। তাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। মারিয়ার কথা শুনে আমি তো মহা খুশি। সত্যি তুমি আমাকে গ্রহণ করছো, নাকি আমাকে করুণা করতেছো? আমি তোমাকে আবারও বলতেছি, তোমার কোনো ভয় নেই, শুধু নিজের মনের কথাটা বলো তুমি। এই পাগল, আমি সত্যি তোমাকে মন থেকে গ্রহণ করলাম অন্তর, সত্যি বলতেছি। জানো মারিয়া, আজ আমি অনেক খুশি, কারণ আমি এই প্রথম নিজের পছন্দ মতো কাউকে পেলাম। আমার অনেক ইচ্ছে, আমি একজনকে মনে প্রাণে ভালোবাসবো, তাকে নিয়ে নিজেকে রাঙিয়ে রাখবো। আজ তুমি আমার স্বপ্নটা পূরণ করে দিলে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলে এভাবে এখানে বসিয়ে রাখে নাকি? আর ব্রেকফাস্ট করছো? না, আসলে তুমি কল দিছিলা তো, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম। ঠিক আছে, চলো আমার সাথে। আমিও সকালে নাস্তা করি নাই, আজকে দুজন একসাথে নাস্তা করব। চলো। আমি আর মারিয়া চলে গেলাম একটা রেস্টুরেন্টে নাস্তা করতে। সেখানে গিয়ে আমরা একটা টেবিলে বসি। আচ্ছা তুমি বসো, আমি একটু আসি। ওকে যাও, আমি এখানে আছি। তারপর মারিয়া চলে যায় ওয়াশরুমে, আর আমিও বসে আছি টেবিলে। আর তখন আমার একটা কল আসে, দেখলাম রেবেল গার্ল কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, তোকে তো খুশি খুশি মনে হচ্ছে। আসলে আমি জানি কেন খুশি তুই। মারিয়া তোর প্রপোজাল একসেপ্ট করেছে, তাই বলে তুই অনেক খুশি, তাই না? আপনি কি করে জানলেন এটা? তোর উপর আমার নজর রাখা। তুই কখন কোথায় যাস, কি করিস, কার সাথে থাকিস, সবই আমার জানা। শোন, ভালো করে প্রেম করে নে। হয়তো তোর প্রেমিকার সময় খুবই কম। আমি দেখে নেব। আমি থাকতে কি করে আপনি আমার মারিয়াকে আঘাত করেন? ভুলে যাবেন না যে আমি কে। উইক রুবেল বই। আর তুই ভালোই জানোস আমি কে। তোর থেকেও 10 গুণ পাওয়ারফুল আমি। তুই এখন পর্যন্ত আমাকে দেখলি না, আবার বলিস আমাকে আটকাবি, তোর প্রেমিকাকেও বাঁচাবি। শোন, আমাকে আটকাতে হলে আগে আমাকে বিয়ে করতে হবে, আমাকে জানতে হবে, তারপর না হয় আটকানোর চেষ্টা করিস। আগে তো আমাকে খুঁজে বের কর। আর যত দেরি করে খুঁজে বের করবি, ততই তোর জন্য খারাপ হবে। শুনে রাখেন, আর যাই করেন না কেন, ভুলে আমার কাছের মানুষগুলোর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আর বাধ্য করবেন না আমাকে আমার নরপশু রূপ নিতে। পরে ভুলে যাব যে আপনি একটা মেয়ে। আমাকে রাগাবেন না, পরে কিন্তু খুব খারাপভাবে পস্তাবেন আপনি। দেখা যাবে কে কি করতে পারে, সময় বলে দিবে কার কত দম। বলে কল কেটে দিল। আর আমার মাথা তো গেল হ্যাং হয়ে। এই রেবেল গার্ল আমার উপর নজরদারি করতেছে। এখন আমার জন্য মারিয়া বিপদে পড়ে আছে। না, আর যাই হোক না কেন, আমার জান চলে গেলেও মারিয়ার কিছু হতে দেওয়া যাবে না। আমি টেবিলে বসে আছি, কিছুক্ষণ পর মারি আসে। আরে তুমি খাবার অর্ডার দাও নাই কেন? তুমি নাই তাই অর্ডার দিলাম না, এখন তুমি আসছো, এখন অর্ডার দেব। তারপর কিছু নাস্তার অর্ডার দিলাম, আর আমাদের নাস্তা আসতেই নাস্তা খেয়ে নিলাম। শোনো, আমি চাচ্ছি আজকে দুপুরে তুমি আমার সাথে আমার বাসায় লাঞ্চ করবে, কি বলো? না, আমার কাজ আছে, আজকে না, অন্য কোনো দিন। এই কি হয়েছে? হ্যাঁ, ভালোবাসা বানাইছো, এখন একটু কথা শুনতে শিখো। আর যদি কথা নাই শোনো না, তাহলে বাই। আচ্ছা ঠিক আছে। এখন আমার সাথে বাসায় চলো। এখনই? হ্যাঁ এক্ষুনি চলো তো। আর তার আগে বিল দিয়ে দিই। না, বিল আমি দিচ্ছি। হয় চুপ, বেশি কথা বলবা না। মারিয়া নাস্তার বিল দিয়ে দেয়, আর আমাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আমরা দুজন এখন মারিয়ার বাড়িতে। সেখানে গিয়ে দুজন দুজনকে নিয়ে ব্যস্ত। দুপুর পর্যন্ত আমরা কথা বলি। আচ্ছা তুমি বসো, আমি লাঞ্চ রেডি করি। আমাকে হেল্প করতে হবে?
না, কিছুই করতে হবে না। তারপর মারিয়া চলে যায় রান্না করতে। আর আমি কি করব? মোবাইল বের করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় আধ ঘন্টা পর মারিয়া ডাক দেয়। রান্না শেষ, গিয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, তবে আমি তো জানি না কোথায় বাথরুম। আসো আমার সাথে। তারপর আমি মারিয়ার সাথে যেতে থাকি। সে আমাকে বাথরুম দেখিয়ে দেয়। আমি চলে যাই, ফ্রেশ হয়ে আসি। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম মারিয়া তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে আমাকে তোয়ালেটা এগিয়ে দেয়। আমিও সেটা নিয়ে হাত মুখ মুছে নেই। এবার চলো, খাবার খাবে, অনেক খিদা লাগছে। হ্যাঁ চলো। আমি মারিয়ার সাথে চলে যাই। আর দেখলাম সে ডাইনিং টেবিলে খাবার রেডি করে রাখছে। যাও বসে পড়ো, আমি খাবার দিচ্ছি। আমি বসে পড়লাম। মারিয়া খাবার বেড়ে দিতে লাগলো। আচ্ছা মারিয়া, তোমার পরিবারে কে কে আছে? আমার কথা শুনে মারিয়া খাবার খাওয়া থামিয়ে নেয়। কি হয়েছে? আসলে আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। তাহলে তুমি বলছিলে যে তোমার পরিবার গ্রামের বাড়িতে গেছে। সেটা মিথ্যা বললাম আমি। আসলে আমার পরিবারে শুধু আমিই আছি, আমার কেউ নেই। আগে বাবার ছিল, এক অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। আর এই বাড়িটাও আমার বাবার। তিনি মারা যাওয়ার পর তার এই বাড়ি ও তার সম্পত্তি আমার হয়ে যায়। এরপরেও জীবিকার জন্য আমি কোনো মতে একটা অফিসে চাকরি করি। এই কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না। আমি থাকতে তুমি কেমনে একা হও? আমি কি তোমার কেউ না? দেখো মারিয়া, আমি থাকতে তুমি আর একা না। আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ। আর এখন এসব ছাড়ো, খাবার খাও তো। হ্যাঁ। তারপর দুজনে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ, আমি হাত ধুয়ে নিলাম। আর প্লেট নিয়ে যখনই রান্নাঘরের দিকে যাব, তখনই মারিয়া ডাক দেয়। প্লেট নিয়ে কই যাও? কেন? প্লেট ধুতে। আজকে তুমি আমার বাড়ির মেহমান, আর আমি কি করে তোমাকে প্লেট ধুতে দিব? প্লেট রাখো। ও হ্যালো, এটা আমার অভ্যাস। আমি খাবার খেলে অবশ্যই নিজের প্লেট ধুই, তাই আমার প্লেট আমিই ধুবো। ঠিক আছে, আমারটাও ধুয়ে দিও তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত ধুয়ে নাও। আমি প্লেট দুইটা নিয়ে রান্নাঘরে চলে যাই। আর সেগুলো ধুয়ে নিলাম। আর দেখলাম মারিয়া আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। কি হয়েছে? এভাবে হাসার কি আছে? দেখতেছি রেবেল বয় কি করে এইসব কাজ করে। আজব তো, আমি তো বাসায়ও কাজ করি। এতে অবাক হওয়ার কি আছে? না না, ভালো তো। করো করো, ভালো করে কাজ করো। আমি আর কথায় কান না দিয়ে কাজ শেষ করলাম। আচ্ছা, চা খাবা? আর এটা কি মিস করা যায় নাকি? তারপর মারিয়া কিচেনে এসে চা বানাতে ব্যস্ত। আর আমি আছি আর কি কোনো মতে। চিন্তা করলাম মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরবো। পরে ভাবলাম সবেমাত্র তার সাথে রিলেশনে গেলাম, এত তাড়াতাড়ি এটা করা ঠিক হবে না। তাই আমিও হলরুমে গিয়ে সোফায় বসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে বললাম। কিছুক্ষণ পর মারিয়া আসে। এই যে মিস্টার, নিন আপনার চা। থ্যাংক ইউ। আমি চা নিলাম, তারপর চা খেতে লাগলাম। আচ্ছা মারিয়া, আমরা একটা কাজ করে ফেললে কেমন হয়? কি কাজ? চলো আমরা বিয়ে করে ফেলি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না, আমি এখনো তোমাকে ভালো করে বুঝতে পারি নাই। তাই আগে আমরা একে অপরকে জানবো, এরপর না হলে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো। তবে সামনে শীত আসতেছে তো, তাই যদি বিয়েটা করে ফেলতাম তাহলে একটু ভালোই হতো। এই, আচ্ছা ঠিক আছে, কুল, মজা করলাম আর কি। মারির সাথে হাসি ঠাট্টা ও ভালোবাসায় কিছুদিন কাটিয়ে দিলাম। সকালবেলা আমি আমার বাসায় আমার খাটে শুয়ে আছি। এখন আমার দিনকাল ভালোই যেতে লাগে, কারণ মারি আমার লাইফে এসে আমার পুরো লাইফটাই চেঞ্জ করে ফেলেছে। আমি আগে গ্যাংস্টার রেবেল বয় ছিলাম, এখন রেবেল বয়ের পাশাপাশি একজন লাভার বয় হয়ে গেলাম। আমি তানভীর ও নিলয়কে আমারও মারির ব্যাপারটা বলি, তারা তো মহা খুশি। আমি খাটে শুয়ে আছি, তখন আমার মোবাইলে কল আসে। দেখলাম রেবেল কার কল দিছে। আমি রিসিভ করে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হঠাৎ আমার কথা মনে পড়লো নাকি? তোকে কি করে ভুলতে পারি আমি? তোকে যে মারতে হবে, তোকে তো আর ছাড়ছি না আমি। তবে তুই তো দেখি এখন লাভার বয়ও হয়ে গেছিস। ভালোই তো, একটা সেটা আর স্থায়ী রইল না, কারণ তোর মারিয়া এখন আমার কাছে আছে। আমি নিস্তব্ধ হয়ে রইলাম। আমি জানি তুই বিশ্বাস করবি না। আচ্ছা শোন, তোর মারিয়ার নাম্বারে একটা কল দে। সাথে সাথে আমি কল কেটে মারিয়ার নাম্বারে কল দিলাম, আর কল রিসিভও হয়। হ্যালো মারিয়া, কোথায় তুমি? বললাম তো তোর মারিয়া আমার কাছে, আর প্রমাণস্বরূপ তুই মারিয়ার মোবাইলে কল দিলি, আর সেটাও আমার কাছেই আছে। তোর মারিয়াকে আমি বেঁধে রাখছি। সাহস থাকলে গোডাউনে এসে তোর মারিয়াকে নিয়ে যা। যদি মারিয়ার গায়ে একটা টোকাও লাগে না, তাহলে আপনি শেষ। ও তাই নাকি? কিন্তু রুবেল গাল তো আর এখানে আরে অন্তর্ভাব। কে তুই? আরে বেটা, চিনতে পারছিস না আমাকে? আমি তোমার সাথে তোর অনেক আগের পাঙ্গা রয়েছে। আর দেখলে আমার ভাগ্যটা কত ভালো।
এখন আমার পাশে রুবেল গালও আছে। এখন কথা না বলে যদি তোর ভালোবাসা মারিয়াকে বাঁচাতে চাস তাহলে ঠিকানা বরাবর চলে আয়। আর যদি না আসিস তাহলে প্রথমে তোর মারিয়াকে একটু ভালোবাসবো, এরপর হা 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 বুঝে নে রে ভাই। সব কথা তো আর বলা লাগে না। রেবেল কালার তমাল, তোরা যদি আমার মায়ের একটু ক্ষতি করিস না, তোদেরকে আমার নরপশু রূপ দেখিয়ে দেব। আরে গায়ে তো হাতই নাই, তবে ঠোঁটের স্বাদ নিয়েছি। যা মিষ্টি না। কুত্তার বাচ্চা, তোদের আজকে কি হাল করবো আমি দেখ। মরার পাকনা গজাইছে না, এবার একটাও বাজবি না তোরা। বলে কল কেটে দিলাম আর আমার ড্রয়ার থেকে পিস্তল বের করে রওনা দিলাম সেই গোডাউনের উদ্দেশ্যে। আজকে একটাকেও ছাড়বো না আমি, দুইটাই লিমিট ক্রস করে ফেলেছে, এবার তাদের সাহায্য করতেই হবে আমার। আমি সেই গোডাউনে চলে যাই আর সেখানে ছেলে পেলে দেখেই তাদের শ্যুট শুরু করে দিলাম। পুরো ফর্মে চলে আসলাম, এবার কথা ছাড়াই শ্যুট করতে লাগলাম। আমার গুলিতে প্রায় 7 জন শেষ, মেজাজ আমার পুরোই খারাপ হয়ে গেছে। আমি বলেছিলাম মারিয়ে যাতে কিছু না হয়, কিন্তু তমালের কথা শুনে মাথা পুরো হ্যাং হয়ে গেছে। দেখলাম আমার গানের বুলেট প্রায় শেষ, তারপরে হার মানবো না আমি, আজকে সবকটাকে উপরে পাঠাবো। আর এই রেবেল কারের জন্যই জঘন্য টাইপের মৃত্যু অপেক্ষা করতেছে। মেয়ে বলে ছেড়ে দেবো ভাবছিলাম, কিন্তু লিমিট ক্রস করে ফেলেছে সে। কারণ আমার চিরশত্রু তমালের সাথে হাত মিলিয়ে আমার মারিয়াকে তমালের হাতে তুলে দিছে সে। তমাল আর ওই রেবেল কার, তোদের মরা তো পাক্কা। আমি আবারও শ্যুট করতে লাগলাম, দেখলাম গুলি শেষ, আমার সামনে কয়েকজন পড়ে মরে আছে। আমি আস্তে করে তাদের কাছে যাই আর সেখান থেকে 2টা গান নিয়ে ভালো করে লোড করে আবারও শুরু করে দিলাম শ্যুট। সেখানে থাকা সবকটা ছেলেপেলে আমার সামনে মরে পড়ে আছে। জানোয়ারের বাচ্চা তমাল ও রেবেলকার, বেরিয়ে আয়। কুত্তার বাচ্চা, আজকে তোদের একটাকেও ছাড়বো না আমি। আমি 2 হাত দিয়ে গান নিয়ে এগোতে লাগলাম। কিছু দূর যেতেই দেখি আমার মারিয়াকে একটা চেয়ারে বেঁধে রাখছে, আর দেখলাম একটা হুডি পরা মেয়ে মারিয়ার মাথায় গান তাক করে দাঁড়িয়ে আছে। মনে হয় সে রেবেল গার্ল। আমি সামনে যেতেই, খবরদার হাতে থাকা গানগুলো ফেলে দে, না হলে ওর মাথা উড়িয়ে দিব। তুই তাহলে রেবেল গার্ল? বলতে পারিস। তুই আর তমাল আজকে জিন্দা ফিরবি না বলে দিলাম। দেখা যাবে। আমিও গান 2টা ফেলে দিয়ে মেয়েটার দিকে আগাতে লাগলাম। ধরে খেলি রিবেল বয়। কথাটা বলতেই আমি হুট করে মেয়েটার হাত থেকে গানটা নিয়ে নিই আর সোজা মেয়েটার দিকে তাক করে দাঁড়াই। আমাকে পাইছিসটা কি তুই? নিজেকে রেবেল গার্ল দাবি করিস, অথচ এই রেবেল বয় কি সেটা এখনো জানলি না? আমি তোকে আপনি আপনি করে অনেক সম্মান করেছি, কিন্তু তুই শেষ পর্যন্ত তমালের মতো জঘন্য টাইপের মানুষের সাথে হাত মিলিয়ে আমার মারিয়াকে আঘাত করছিস, তাই না? এবার দেখ তোর কি হাল করি আমি। আমি আগে মারিয়াকে খুলে দিই, আর মেয়েটা আমার দিকে আগাতে যাবে তখন আমি আবারও গান বের করে ধরি। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি করেনি তো? না, তার আমার কোনো ক্ষতি করে নাই। আমিও গানটা রেখে সেই মেয়েটার টুপির পিছন বরাবর যেখানে তো চুল আছে সেখানে ধরি আর টানতে লাগি। জানোয়ারের বাচ্চা, মনে করেছিস তোকে আমি কিছুই করব না, কিন্তু তুই তো লিমিট ক্রস করে ফেলেছিস। আজকে তোর রেহাই নেই। আমি মেয়েটা যে জায়গায় ধরেছি সেটা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগি। আমি আগে বলেছিলাম আর যাই করো না কেন, মারিয়ার কোনো কিছু করো না, কিন্তু তুই আমার মারিয়াকে কিডন্যাপ করলি। আজকে তোর রেহাই নেই। তুই কি জিনিস আমি জানি না, তবে আমি কি তা আজকে তোকে যেভাবে মারবো তা দেখেই বুঝে যাবি। আমি মেয়েটাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ আমার পিঠে গুলি করে। একবার নয়, 2বার আমাকে গুলি করে। আমি কোনো মতে দাঁড়িয়ে আছি আর আস্তে আস্তে করে পিছনে ঘুরে দাঁড়াই। আর যা দেখলাম তা দেখে খুব বড় ধরনের শক খেয়ে গেলাম, কারণ আমাকে পেছন থেকে গুলি করে যে সে আর কেউ না, মারিয়া। আমি নিজেকে সামলে রাখতে পারলাম না, পড়ে গেলাম সেখানে। সিনথিয়া, সর এই জানোয়ারের থেকে। সাথে সাথে আমার পাশে থাকা মেয়েটা সরে যায় আর মারিয়া আমাকে জানোয়ার বলে গালি দেয়। আমি মাটিতে পড়ে আছি তা দেখে মারিয়া আমার কাছে আসে। এই জানোয়ার, তুই কি মনে করছিস আমি তোকে চিনি না? তুই মনে করছিস আমি তোকে ভালোবাসি? এই সবই আমার প্ল্যান ছিল তোকে হাতের কাছে আনার। আর সেদিন তোকে রাস্তায় দেখে আমিও ইচ্ছে করে তোর সাথে লেগে যাই। আর তোর পরিচয় তো আমি অনেক আগে থেকেই জানি, তারপরেও তোর সাথে তোকে না চেনার নাটক করে তোর সাথে পিরিতি করেই চাই। কিন্তু তোকে যখন দেখতাম না মনে হতো তোকে সেখানেই শেষ করে। তুই মনে করছিস তোর মনে আমার জন্য ভালো লাগা কাজ করে, কিন্তু আমি তোর মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করি। আমার হাব ভাব দেখিয়ে মনে করছিস আমি কিছুই জানি না? তুই জানিস কয়েকদিন হলো আমরা একে অপরকে চিনি,
কিন্তু তোকে আমি অনেক আগে থেকেই চিনি, কারণ তুই আমার থেকে আমার একমাত্র আশ্রয় আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই আমার বাবাকে খুন করছিস। জানিস আমার এই পৃথিবীতে কেউই ছিল না একমাত্র বাবা ছাড়া, কিন্তু তুই আমার বাবার ছায়াটুকু আমার উপর থেকে কেড়ে নিছিস। তাই আমিও প্ল্যান করি তোকে মারার জন্য। তোকে আমি এমনিই মারতে পারতাম, কিন্তু এত নাটক কেন করছিস জানিস? কারণ প্রথমে তোর মন জয় করতে চাইছি, তারপর তোর ভালোবাসা হয়েই তোর জান নিব সেটা ভেবে রাখছিলাম। আর দেখ সেটাই হলো, তুইও না বুঝেই আমার মায়ায় পড়ে গেলি। কিন্তু তুই এটাই জানতে পারলি না তুই তোর শত্রুকে বাঁচাচ্ছিস আর তার জন্য পাগল হয়ে গেছিস, অথচ সেই তোকে মারার জন্য চেষ্টা করেই যাচ্ছে। তুই নিজেকে রেবেল বয় বলিস না? আর দেখ আজ এই রেবেল বয়কে মারিয়া উর্ফে রেবেল গালের হাতে মরতে হলো। বলছিলাম না তোকে আমি ছাড়বো না। আমি আমার প্রতিশোধ নিয়ে নিলাম। তোকে মারার জন্য আমি তমালের সাথেও হাত মিলিয়ে নিই, আর সেই আমাকে তোর ব্যাপারে অনেক ডিটেলস দেয়। তোকে এখানে আমি এভাবে ছেড়ে যাব? আজ আমার মন কামনা পূর্ণ হলো। তুই অন্যদের ভয়াবহ মৃত্যু দিস না, আর আজ আমি তোকে যন্ত্রণায় ছটফট করতে করতে মরতে দিচ্ছি। তার আগে এই নে জানোয়ারের বাচ্চা। মারিয়া আবার আমার পেটে গুলি করে। এবার তুই পড়ে থাক আর এখানে পড়ে মর। আজ আমার প্রতিশোধ নিয়ে নিলাম। তুই সকলকে মৃত্যু দিস না, আর আজ তোর ভালোবাসা হয়ে সেই ভালোবাসার সুযোগ নিয়ে তোকে মেরে দিলাম। জানোয়ারের বাচ্চা মত তুই। চল সিনথিয়া, এই জানোয়ারটাকে এখানেই পড়ে মরতে দে। আমাকে ফেলে রেখে মারিয়াও সেই মেয়েটা চলে যেতে লাগে। আজ পর্যন্ত আমি কোনো নির্দোষ মানুষকে মারিনি, সবসময় অন্যদের ভালো চেয়ে আসতাম। আর আজ আমাকে সেই ভালো চেয়ে আসার প্রতিদান দিতে হলো। আমি জানিও না যে মারিয়ার বাবা কে। হঠাৎই তমাল বেরিয়ে আসে আর আমার কাছে এসে আসতে লাগে। কি রে, কি অবস্থা তোর? কেমন লাগতাছে? বলছিলাম না আমার পথে কাটা হয়ে আসিস না, না হলে জানে বাঁচবি না। কিন্তু তুই তো আমার পিছু হাত ধুয়ে লেগে আছিস। আর আজ দেখ তোর ভালোবাসার হাতের তোরে মারলাম। আর মারিয়া একটা কথা বলছিল, খেয়াল করছিস? সে বলছে তোর থেকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হলো তুই তো আর তার বাবাকে মারিস না, সেটা তো আমি ভালো করেই জানি, কারণ মারিয়ার বাবাকে আমি মেরে ফেলেছি আর তোর নাম ধরিয়ে দিচ্ছে। এই বলে না সাপও মরল আর লাঠিও ভাঙলো না। এখন ঠিক সেটাই হলো। মারিয়া চাইছে এইভাবেই পড়ে মর, তাই আমিও আর কিছুই করব না। তুই এভাবেই পড়ে মর আর উপরে গিয়ে আমাকে স্মরণ করিস। হা 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 হা। সেই কথাগুলো বলেই চলে গেল। মারিয়া না জানি আমাকে গুলি করলো। আর আমি মারিয়াকে নিজের মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু সে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে শেষ করে দিল। আমি তো তার জন্য নিজের সবটুকু দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু কে জানতো যার জন্য জান দিতে চাইলাম সে আমার জান নেওয়ার জন্য বসে আছে। আরে ভালোবাসা, যার জন্য এত কষ্ট করলাম, যাকে আগলে রাখার চিন্তায় ছিলাম, আর সে আজ আমাকে একটা মিথ্যা অপরাধের প্রতিশোধ নিল। মারিয়া, যেটা আমি করিনি। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। হয়তো এখানেই আমার সমাপ্তি। হয়তো মারিয়া আমাকে ভালোবাসতো না, কিন্তু আমি তাকে মনে প্রাণে ভালোবাসতাম। সমস্যা নেই, আমার মরণ না হয়ে ভালোবাসার জন্যই হলো। এই ছিল ঘটে যাওয়া ঘটনাগুলো। এবার বর্তমান। তাহলে তুই বাঁচলি কি করে? তাহলে শোন, সেদিন সেখানে একটা লোক কি জন্য যেন আসে আর আমাকে পড়ে থাকতে দেখে, আর আমার নিঃশ্বাস চলতেছিল, তাই লোকটা আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আমার অনেক রক্ত ঝরে যায়, কিন্তু সেই লোকটা রক্ত জোগাড় করে আমাকে বাঁচায়। আমি যখন চোখ খুলি তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি, আর সেই লোকটা আমার পাশে বসা ছিল। লোকটাকে জিজ্ঞাসা করলাম আমি হসপিটালে আসলাম কিভাবে। তখন লোকটা আমাকে সব খুলে বলে। ও আমার অপারেশন করে শরীর থেকে বুলেট বের করে, আর তিনিই সেই অপারেশনটা করে, কারণ তিনি একজন ডক্টর ছিল। আমাকে জিজ্ঞাসা করে কে বা কারা আমাকে গুলি করে, কিন্তু দোস্ত সত্যিটা তো বলতে পারবো না, তাই একটা মিথ্যা কথাই বলে দিই। আমি সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তখনই আমি একটা খুনাখুনি করা দেখে ফেলি, আর পালাতে গেলে তারা আমাকে গুলি করে। এটাই বলে দিই ওই লোকটাকে। দোস্ত, তোর সাথে এত কিছু হয়ে গেল, আমাকে একটিবারও বললি না। তুই তো আমাকে বলেছিলি জাস্ট সেই রিবেল গ্রিল সম্পর্কে ডিটেলস বের করে, কিন্তু ভিতরে ভিতরে এত লুকিয়ে রাখছিস আমার থেকে। এটা কিন্তু তুই ঠিক করলি না অন্তর। দোস্ত পরিস্থিতি এমনই ছিল,
আর তাছাড়া আমি সেই সুযোগটুকু পাইনি। যা হয়েছে ভালোই হয়েছে, আমি সে কালো দুনিয়া থেকে রেহাই পেয়ে গিয়েছিলাম। কিন্তু গতকাল রাতে 5টা জোকার এসে আবার সেই রেবেল বয়কে জাগিয়ে দিছে, ফলে তারা মরছে। হোয়াট হোয়াট মানে কাল রাতে যে 5টা খুন হয় সেটা তুই করছিস? আমার আগেই সন্দেহ হয়েছিল, কারণ সেইভাবে তাদের মৃতদেহগুলো পাওয়া যায়, সেরকমভাবে আগেও করে রাখতি তুই। আচ্ছা, এবার একটা কথা বলতো, তুই গ্যাং ছাড়লি কেন? সেখানে আমার কলিজার বন্ধুটা আর নেই, কাকে নিয়েই বা থাকবো, তাই আমিও নিলয়কে সব বুঝিয়ে দিয়ে আমিও গ্যাং ছেড়ে দিই, কারণ তুই ছাড়া না সব পানসা পানসা লাগে। আর দেখ, ভাগ্য জোরে আবার 2 হারামি একত্রে হয়ে গেলাম। তবে দোস্ত, আমি সে কালো দুনিয়ায় নিজেকে জড়াতে চাই না। আল্লাহ আমাকে একটা সাধারণ জীবনযাপনের সুযোগ দিছে, আর আমি সেটা হাতছাড়া করতে চাই না। আচ্ছা, তুই এখন থাকিস কই? যে ডক্টর আমাকে বাঁচায় আমি তাদের বাসায় থাকি, এবং এই চাকরিটাও সে ডাক্তারই আমাকে নিয়ে দেয়। তবে আমি ওনাকে চাচ্চু বলি। যাক, শুনে খুশি হলাম। দোস্ত, 2:30 বাজে, চল না একসাথে লাঞ্চ করে নিই। আচ্ছা, তবে আগে আন্টিকে কল করে জানিয়ে দিই, নাহলে চিন্তা করবে। আচ্ছা কর। আমি আন্টিকে কল দিয়ে জানিয়ে দিলাম আমি এক কলিগের সাথে বাইরে আছি, আর আসতে রাত হবে। প্রায় 3 মাস পর আমি আর তানভীর আবার একত্রে হলাম। এর আগ পর্যন্ত সে জানতো আমি মৃত, কিন্তু ভাগ্যের খেলায় আবার একত্র হয়ে গেলাম। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আর সেখানে লাঞ্চ করতে লাগলাম। দোস্ত, তুই কি আজও মারিয়াকে ভালোবাসিস? তানভীরের কথাটা শুনে খাওয়া বন্ধ হয়ে গেল। না, আগে অবুঝের মতো ভালোবাসতাম, কিন্তু তার পরিমাণ ভালোই পেলাম। তার জন্য আমার মনে আর কোনো অনুভূতি নেই। তারপর আমরা আবারও খেতে লাগলাম। তবে তানভীরের মুখে মারিয়ার নামটা শুনে মনটা একটু কোমল হয়ে গেল। জানি না সে কেমন আছে, কি করছে, ভালো আছে কিনা। মনের মধ্যে এইসব জানার কৌতূহল কাজ করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিকাল পর্যন্ত 2 বন্ধু একত্রে সময় কাটাই। সন্ধ্যায়, আচ্ছা দোস্ত, আমাকে বাসায় যাওয়া লাগবে, আর এমনি ঠান্ডা লাগতেছে। ঠিক আছে, তবে কাল ফ্রি আছিস? হ্যাঁ আছে, আর বুঝছি কেন বলছিস কথাটা। ঠিক আছে, আগে আমাকে তোর বাসা দেখা আর তোর মোবাইল নাম্বারটা দে। আগেরটা তো শেষ মনে হয়। আগের মানুষটাই নেই, তার নাম্বারই বা থাকবে কেন? আর শোন, ভুলেও যাতে কেউ না জানতে পারে যে আমি জীবিত আছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি তানবীরকে নাম্বারটা দিলাম, আর আমার বাসা পর্যন্ত এসে সে বাসা দেখে চলে যায়, আর আমিও বাসায় প্রবেশ করি। কিরে ভাইয়া, আজকে তো বৃহস্পতিবার, তাহলে কই ছিলি তুই? আরে আমি আন্টিকে কল করে বলে দিছি তো। লামিয়া, তোর ভাই মাত্র এসেছে, একটু ফ্রেশ হয়ে আসতে দে। অন্তর, বাবা তুই যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আন্টি। আমি রুমে চলে যাই, ফ্রেশ হয়ে একটা হুডি আছে সেটা পরে নিলাম, আর হল রুমে গেলাম। অন্তর, তোর কোন কলিগকে আবার লুট করছিস তুই? আন্টি, কলিগ বললে ভুল হবে, সে আমার অনেক পুরাতন বন্ধু। তবে সে অনেক আগে হারিয়ে গিয়েছিল, তবে আজকে পেলাম তাকে। তারপর আমাকে আর লামিয়াকে নাস্তা দিল। আমরা দুজনেই নাস্তা করে নিলাম, আর নাস্তা শেষ করেই আমার রুমে চলে গেলাম। ভাইয়া কি করিস? কেন রে? আরে এমনি। তারপর কিছুক্ষণ লামিয়ার সাথে গল্প করলাম। গল্প শেষ করে ল্যাপটপ বের করে কাজ করতে লাগলাম, আর কাজ শেষ করে ডিনার করে কিছুক্ষণ মোবাইল নিয়ে মজা করে দিলাম ঘুম। রাতের বেলা আমার কল আসে, আমি না দেখে রিসিভ করি, এটা আমার অভ্যাস। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? শালা, আমি তানভীর। কি রে ভাই, কই তুই? আমি আসতেছি কিন্তু। শালা ঠান্ডা লাগে রে, এখন না, 11টায় আয়। চুপ শালা, আমি আসতেছি, রেডি হ। আমি আবার কি করব, তাই উঠে গেলাম। শরীর কাঁপতে লাগে, আর শালার ইচ্ছে মতো গালি দিলাম। সকাল সকাল ঠান্ডা লাগার মধ্যে আমাকে ঘুমের থেকে উঠাইছে। আমি কাঁপতে কাঁপতে বাথরুমে গেলাম। ও মাগো, এগুলো পানি নাকি বরফের চাক? শালা তানভীর, আল্লাহ তোর বরফের টাঙ্কিতে ডুবে মারুক। কোনো মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, আর দেখলাম আন্টি চাচ্চো লামিয়া ঘুমাচ্ছে। আমি আস্তে করে লামিয়াকে ডাক দিলাম। কিরে, তোর সকাল সকাল আমাকে ডাকলি কেন? দরজা লাগা, আমি বাইরে যাচ্ছি। তারপর আমি বেরোতে লামিয়া বাড়ি দরজা লাগায়। আমি দেখলাম সারা তানভীর তো দেখতেছি না রাস্তায়। হালা কই গেল? হঠাৎই পেছন থেকে হাত দেয়, পেছনে ঘুরলাম, আর থ হয়ে গেলাম। তুই? ভাই, আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সেটার কেউ না, নিলয়। নিলয় আমাকে সাথে সাথে জাপটে ধরে। আমি জানতাম ভাই, মারিয়া ভাবি ভুল বলেছে। আমি জানতাম আমার ভাই মরে নাই। নিলয়, তুই তুই এখানে কি করিস? বিশ্বাস করেন ভাই, আপনার মৃত্যুর খবর শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার ভাই কেমনে মরতে পারে
মারিয়া ভাবি আমাকে মিথ্যা বলেছে। 3টা মাস ভাই, 3টা মাস ধরে আপনার খোঁজ করতে লাগি। পরে ঢাকায় আমাদের কিছু ছেলেপেলে আছে, তাদের নাকি এখানকার কোন লোকাল গ্যাং এর পোলাপাইন মারছে। আমিও তাদের সেই পোলাপাইনের ছবি দিতে বলি, তারাও আমাকে ছবি পাঠায়, কিন্তু সেই ছবিতে পোলাপাইনগুলোর পিছনে আপনাকে দেখলাম। বিশ্বাস করেন ভাই, আমি আপনাকে দেখে কি না খুশি হয়েছি। পরে তাদের থেকে খোঁজ খবর নিয়ে আপনার ঠিকানা বের করলাম, আর আজও এখানে এসেই আমি আপনার বাড়ির দিকে আগানোর আগেই আপনাকে বাইরে পেয়ে গেলাম ভাই। ভাই, আমাদের সাথে এমনটা করতে পারলেন ভাই? আমি কতই না খোঁজ করছি আপনার, আর আমার কথা বাদ দেন, মারিয়া ভাবিও আপনার জন্য অনেক কান্নাকাটি করেছে। আমি যে বেঁচে আছি সেটার কাউকে বলছিস বা কেউ জানে? না ভাই, কাউকে বলি নাই, তবে আপনি দাঁড়ান, আমি এখনই মারিয়া ভাবিকে কল দিচ্ছি। বলেই নিলয়ে হাতে ফোন নেয়, আর আমি সে ফোনটা কেড়ে নিলাম। খবরদার, কাউকে বলা লাগবে না আমার কথা। কেন ভাই, কি হয়েছে? আমি যেটা বলছি সেটা শোন। কিছুক্ষণ পরে তানবীর আসে, আর সেও নিলয়কে দেখে তো। নিলয়, তুই এখানে? ভাই, আমি বলছিলাম না আমাদের অন্তর ভাই জীবিত আছে, এই যে দেখেন। তার আগে বল, তুই এখানে কেন? তারপর নিলয় আমাকে যা বলে তানবীরকেও সেটাই বলে। ভালো করছিস। আর শোন, ভুলে অন্তরের জীবিত থাকার কথা কাউকে বলবি না। ভাই, ভাই জীবিত আছে, এটা তো খুশির খবর, তাহলে কেন এই কথাটা লুকাতে চাচ্ছেন? আর ভাবিও তো ভাইয়ের কথা শুনে অনেক খুশি হবে।